মেট্রো রেলের ভাড়া নিয়ে নানা মহলে আলোচনা হলেও এখনো খসড়া চূড়ান্ত করেনি কর্তৃপক্ষ। জনগণের সামর্থ্য বিবেচনায় ৩টি প্রস্তাবনা তৈরি করে এ সপ্তাহেই মন্ত্রণালয়ে দেয়া হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। এদিকে ডিসেম্বরে দৃশ্যমান হবে মেট্রো রেলের পূর্ণাঙ্গ স্টেশন। দ্রুত এগুচ্ছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম ৯টি স্টেশনের শেড নির্মাণের কাজ। যেন পাখির চোখে স্বপ্ন দেখা। উত্তরা থেকে শুরু হয়ে শেষ হবে কমলাপুরে। এরই মধ্যে ভায়াডাক্ট উঠে গেছে উত্তরা থেকে মিরপুর হয়ে আগারগাঁও, ফার্মগেট হয়ে কাউরান বাজার, সেখান থেকে বাংলা মোটর, শাহবাগ, টিএসসি হয়ে দোয়েল চত্বর। যদিও কর্তৃপক্ষের প্রাথমিক পরিকল্পনায় বাণিজ্যিক কার্যক্রমে যাত্রা শুরু হতে পারে উত্তরা থেকে আগারগাঁও, সেই লক্ষ্যেই অনেক দূর এগিয়েছে এই অংশের কাজ। শতকরা হিসাবে যা ৮৬.০৮ ভাগ। রেল লাইন তো বসে গেছে বহু আগে, চলছে ইলেকট্রিক, মেকানিক্যাল আর স্টেশন নির্মাণের কাজ। উত্তরা থেকে প্রথম 5টি স্টেশনে ছাদের শেড নির্মাণ শতভাগ শেষ। এই মুহূর্তে উপর থেকে উকি দিলেই চোখে পড়ে 5 আর 6 নাম্বার স্টেশনে বসানো হচ্ছে শেড। আসছে মাসের প্রথম সপ্তাহেই এই কাজের পালা শেষ করার প্রত্যাশা কর্তৃপক্ষের। এগিয়েছে মতিঝিল থেকে কমলাপুরের বর্ধিতাংশের কাজও। কমলাপুর এক্সটেনশন বলছি, সেটার আমাদের প্রাথমিক যতগুলো কাজ ছিল সেই কাজগুলো কিন্তু আমরা ইতিমধ্যে শেষ করেছে। তার সাথে সাথে এটার যে বেসিক ডিজাইন এটাও আমরা শেষ করেছি। এখন আমরা ডিটেইল ডিজাইনের একদম শেষ পর্যায়ে আমরা আছি। এদিকে মেট্রো রেলের ভাড়া নিয়ে নানা মহলে নানা কথা ছড়ালেও ডিএমটিসিএল এখনো তা চূড়ান্ত করেনি। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, কয়েকটি ধাপে দেয়া হবে প্রস্তাবনা, এই সপ্তাহেই জমা পড়বে সংশ্লিষ্ট দপ্তরে। প্রস্তাবগুলো যে আছে না, অপশান থাকবে, অপশান 1, অপশান 2, অপশান 3। সেখানে হয়তো এরকম চিন্তা করা হবে যে না, আমরা কোনো কিছুই চিন্তা করব না, প্রফিটেবলি একটা এমআরটি লাইন চলবে। আর একটা জায়গায় হয়তো দেখা হবে যে না, জনগণের যে সামর্থ্যটা আছে, সক্ষমতা আছে, এই সক্ষমতাটাও বিবেচনা করতে হবে। আর একটা মডেলে আমরা হয়তো এইভাবে তৈরি করছি যে জনগণের সক্ষমতা, তার সাথে সাথে যাতে আমরা সার্ভাইভ করতে পারি। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭২ ভাগ। রাজধানীবাসীর কাছে এক স্বপ্নের নাম মেট্রো রেল। সেই স্বপ্ন একটু একটু করে ধরা দিচ্ছে বাস্তবের সীমারেখায়। কর্তৃপক্ষ তাদের কথা রাখতে পারলে আগামী বছরই হয়তো এই মেট্রো রেলে চড়েই যাতায়াত শুরু করতে পারবে নগরবাসী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর 2 প্রান্তে রেল লিংক প্রকল্পে রাজধানী ঢাকাকেও যুক্ত করতে কাজ চলছে পুরোদমে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে পদ্মা সেতু অতিক্রম করে সরাসরি রেল চালুর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী বছরের ডিসেম্বরে কাজ শেষের আশা। পদ্মা সেতুর রেল লিংক প্রকল্পে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে ঢাকাকে। সেতুর 2 প্রান্তে এই রেল লিংক প্রকল্পে রাজধানীকে যুক্ত করে রেল সার্ভিস চালু করা গেলেই প্রকৃত সেবা পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই মাওয়া ভাঙ্গা রেলপথ তৈরির সাথে ঢাকা মাওয়া রেলপথ অংশও মান ঠিক রেখে সম্পন্ন করতে সারাক্ষণ কাজ চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে মাওয়া অংশের অগ্রগতি এখন প্রায় ৪৫%, আর মাওয়া থেকে ভাঙ্গার অগ্রগতি ৭৩%-এর বেশি। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ প্রকল্পের মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত হলেও ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল নেটওয়ার্ক ২০২২ সালের মধ্যে চালু করার লক্ষ্যে চলছে কর্মযজ্ঞ। স্টেশনের কাজ অনেকটা শেষের পথে, শুধু আমাদের সাসপেন্ডেড প্ল্যাটফর্মের আমরা ফাউন্ডেশন করছি। ফাউন্ডেশন করে ওইদিকে আমাদের পিছনে অলরেডি মেইন প্ল্যাটফর্মে কাজ শুরু হয়েছে। স্টেশন বিল্ডিং আছে, গ্যাংঘাট আছে এবং রেল স্টেশন হবে এখানে। মানসম্মতভাবে কাজটা শেষ করা যায়, এর জন্য আমরা সার্বক্ষণিক চেষ্টা করতেছি। রেল সংযোগ সেতুতে পাথরবিহীন রেল লাইন সহ তৈরি হচ্ছে অত্যাধুনিক রেল স্টেশনও। দায়িত্বশীলরা জানিয়েছেন, ঢাকা থেকে পদ্মা সেতু অতিক্রম করে সরাসরি রেল সেতুর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। পদ্মা সেতুটা যেটা হলে আমরা একসাথে করতে চাচ্ছি, যদি না হয় তাহলে পদ্মা সেতুটা হওয়ার পরে বাকিটা আমরা ঠিক করে নেব। ২২ সালের ডিসেম্বরের মধ্যে যাতে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত আমরা পরিচালনা করতে পারি, সেই পরিকল্পনা। এই প্রকল্পের নির্মাণ প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। নির্মাণ পরামর্শক হিসাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। রাজধানী ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৭৭ কিলোমিটার জুড়ে রেল নেটওয়ার্ক তৈরিতে চলছে এমন কর্মযজ্ঞ।
সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সীমিত সম্পদ দিয়ে বিশ্ব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করতে চায় বাংলাদেশ। প্রথমবারের মতো সৃজনশীল অর্থনীতিতে বঙ্গবন্ধু ইউনেস্কো আন্তর্জাতিক পুরস্কার তুলে দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ হাতে উগান্ডার বিজয়ী উদ্যোক্তা প্রতিষ্ঠান মোটিভ ক্রিয়েশনসের হাতে পুরস্কার তুলে দেন তিনি। বৃহস্পতিবার রাতে ইউনেস্কোর সদর দপ্তরে বর্ণাঢ্য আয়োজনে এ পুরস্কার তুলে দেওয়া হয়। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। শেখ মুজিবুর রহমান। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে গেল বছর ইউনেস্কোর সঙ্গে যৌথভাবে বাংলাদেশ প্রবর্তন করে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি। জাতিসংঘের অন্যতম সংস্থা ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে বৃহস্পতিবার রাতে ঘটা করে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। সৃজনশীল অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য প্রথমবার বিশ্বের ৬৯টি প্রতিষ্ঠানের মধ্য থেকে এই পুরস্কার জিতে নেয় উগান্ডার উদ্যোক্তা প্রতিষ্ঠান মোটিভ ক্রিয়েশনস লিমিটেড। বিজয়ীর কাছে নিজ হাতে এই আন্তর্জাতিক পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনেস্কো মহাসচিব অদ্রে অজুল সহ দেশ বিদেশের অন্তত কয়েকশো বিশিষ্টজন। প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে ইউনেস্কোর সঙ্গে আবারও নতুন বন্ধনে জড়ালো বাংলাদেশ। আমরা এখন আমাদের সীমিত সামর্থ্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের উন্নতির জন্য আর্থসামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে চাই। তিনি জানান, যুবকদের অগ্রাধিকার দিয়ে ইউনেস্কোর অবদান আরও সম্প্রসারিত করবে এই পুরস্কার। আমরা বিশ্বাস করি যে সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগের ফলে আর্থসামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির সম্মিলিত লক্ষ্য পূরণ সম্ভব। প্রতি ২ বছর পরপর এই পুরস্কার দেয়া হবে। সম্মানের পাশাপাশি বিজয়ীকে দেয়া হবে $৫০,০০০। প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো পরিমণ্ডলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রবর্তিত পুরস্কার তুলে দিলেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী তার ভাষণে বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের যে স্বপ্ন রচনা করে গেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তা তুলে ধরেন। প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরের সামনে থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। শীঘ্রই সমাধান না করলে রোহিঙ্গার সংকট শুধু বাংলাদেশ নয়, সীমান্ত পেরিয়ে তা আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি বাড়াবে বলে আবারও শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে ফ্রান্সে প্যারিস পিস ফোরামের আয়োজনে বক্তব্যে তিনি বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গার সংকট মোকাবেলায় আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। দেবাশিস রায়ের রিপোর্ট। রাষ্ট্রীয় আমন্ত্রণে ফ্রান্সে গিয়ে দ্বিপক্ষীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক অংশ নিচ্ছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক অনুষ্ঠানেও। ফ্রান্স সফরের তৃতীয় দিনে অন্যান্য কর্মসূচির ফাঁকে বাংলাদেশের সরকার প্রধান আমন্ত্রিত ছিলেন ফ্রান্সের অলাভজনক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা প্যারিস পিস ফোরামের চতুর্থ আসরে। প্যারিসে লা ভিলেটের গ্র্যান্ড হলে বিশেষ এই আয়োজনে হাজির হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। নিরাপত্তা পরিষদের স্থায়ী 2 সদস্য দেশ যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের শীর্ষ নেতাদের সামনে প্রধানমন্ত্রী আবারও তুললেন রোহিঙ্গা প্রসঙ্গ। তিনি বলেন, এই সংকট সীমান্ত পেরিয়ে বাইরে ছড়ানোর বিপজ্জনক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। The world must act seriously to make sure that those people can go back to Myanmar soon. Otherwise, security risks from the crisis will not just remain confined within our borders. We already see signs of that. যে কোনো ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি তুলে ধরে শেখ হাসিনা জানান, মহামারীর ধাক্কা সামলে আন্তর্জাতিক শান্তি কূটনীতির দিকে এগোতে হবে বিশ্বকে। We vote a zero tolerance approach to all forms of terrorism. In Indo-Pacific region must be an area of peace and prosperity. এর আগে বৃহস্পতিবার বিকেলে ইউনেস্কোর 41তম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি জানান, অনলাইন শিক্ষা পদ্ধতি সার্বজনীন করতে ইউনেস্কোকে দৃঢ় ভূমিকা রাখতে হবে। I call upon to declare remote learning and online education as a global public good.
মহামারী পরবর্তী সময়ে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা জীবন আবারও স্বাভাবিক করতে সংস্থাটিকে নতুন করে ভাববার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ। আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় কেন্দ্রীয় নেতাদের সামনেই সংঘর্ষে জড়ালো ওয়ার্ডের নেতাকর্মীরা। ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সংগঠনটি। ধানমন্ডি যাওয়ার পথে কয়েকটি স্থানে সংঘর্ষে জড়ায় তারা। এর আগে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে আওয়ামী যুবলীগ। ব্যানার, ফেস্টুন সহ বর্ণিল সাজে অংশ নেন ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ যুবলীগ সহ বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীরা। শোভাযাত্রায় অংশ নিয়ে মানুষের সব বিপদে পাশে থাকার প্রত্যয় জানান নেতাকর্মীরা। স্বাধীনতা বিরোধী অপশক্তির সব ষড়যন্ত্র দেশবাসীকে নিয়ে মোকাবিলার ডাক দেন তারা। করোনায় কালীন সময়ে যুবলীগের সম্মানিত চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকের নির্দেশে আমরা সবসময় অসহায় কর্মহীন ভাই বোনদের পাশে ছিলাম। যুবলীগের একটি ইতিবাচক পরিবর্তন হয়েছে 2019 সালের কাউন্সিলের মাধ্যমে। যুবলীগ এখন ইতিবাচক রাজনীতির প্রবর্তক, ইতিবাচক রাজনীতি করছে। ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি, রোজার মাসে ইফতার পৌঁছে দিয়েছি, গৃহহীনদের মাঝে গৃহ বিতরণ করছি। এই বাংলাদেশ আওয়ামী যুবলীগ সংগঠন হিসেবে একমাত্র সংগঠন যারা গৃহহীনদেরকে ঘর পৌঁছে দিয়েছে সরকারের বাইরে সংগঠন হিসাবে। শোভাযাত্রার নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এ সময় দেশ গঠনের ন্যায় ও মেধাভিত্তিক যুব নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি। একটা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সমাজ এবং মেধাভিত্তিক সমাজ, ন্যায়পরায়ণ সমাজ গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। 1972 সালের 11ই নভেম্বর শেখ ফজলুল হক মনির নেতৃত্বে গঠিত যুবলীগের সব নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার জানান নেতাকর্মীরা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকালে তার সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি। এ সময় কয়েকটি জায়গায় হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। 65 থেকে 70% ভোটারের উপস্থিতিতে স্বতঃস্ফূর্ত এবং উৎসবমুখর পরিবেশে গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে, অনেকেই আহত হয়েছেন। এ হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। পরবর্তী ধাপে নির্বাচন যাতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে। সহিংসতা নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্যই প্রমাণ করে বর্তমান কমিশন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। নির্বাচন কমিশন বলছে যে খুব সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে, ওই যেটা আপনার সংঘর্ষ হয় এর দায় দায়িত্ব আমাদের না। এই বাংলাদেশি নির্বাচন ব্যবস্থাকে তিনি ধ্বংস করলেন এবং নির্বাচনের যে চিন্তা ভাবনা নিয়ে আমরা আপনার স্বপ্ন দেখি সেটাকে সব থেকে ধূলিসাৎ করে দিই। এই যে দেখুন 15ই আগস্ট কে ঘটিয়েছে? আওয়ামী লীগের নেতা খন্দকার মুস্তাকের নেতৃত্বে আওয়ামী লীগ ঘটিয়েছে। এটা ইতিহাস। আর দোষারোপ করেন কাকে? এই জিয়াউর রহমান সাহেবকে। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের দিন সহিংসতায় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরবর্তীতে এমন ঘটনা এড়ানোর জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। সকালে তার সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফিং করেন ওবায়দুল কাদের। 65 থেকে 70% ভোটারের উপস্থিতিতে স্বতঃস্ফূর্ত এবং উৎসবমুখর পরিবেশে গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে, অনেকেই আহত হয়েছেন। এ হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। পরবর্তী ধাপে নির্বাচন যাতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে। টঙ্গী ব্রিজের কিছু অংশ ভেঙে পড়ায় আবদুল্লাপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দিনভর চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে তীব্র যানজট থাকায় বিমানবন্দরগামী যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
ধসে পড়েছে টঙ্গী ব্রিজের স্ল্যাব, ভেঙে গর্ত সৃষ্টি হয়েছে মাঝখানে। মঙ্গলবার রাতে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে বন্ধ করে দেয়া হয় সব ধরনের যান চলাচল। এরপর থেকেই যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ বাড়তে থাকে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা প্রায় 12 কিলোমিটার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘন্টার পর ঘন্টা যাত্রীরা আটকে থেকে অবশেষে পায়ে হেঁটে গন্তব্যস্থলে যাত্রা করে। কোনো জায়গা মনে করুন কোনো খালি নেই, কোনো রিক্সাও নাই যে আমরা কোনো কিছুতে আসবো। বড় রলি গেছে ইসের রোডের, ওটার চাক্কাটা ডাইভাই ফার্স্টে ভেঙে গেছে। এই যে স্ল্যাবের মধ্যে মনে করেন এই যে পিছলে যায়, চাকা স্লিপ করে, বৃষ্টির পানি হইলে হুন্ডার পড়ে যায়। তুরাগ নদের ওপর থাকা এই ব্রিজটি 1 সপ্তাহের মধ্যে সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন সেতু সচিব। তো এটা তো আগের থেকে বোঝা যায়নি, হওয়ার পরে এখন আমরা এটা মেরামত করার জন্য কাজ করতেছি। এটাতে সিমেন্ট দিয়ে স্ল্যাব তৈরি করে 1 সপ্তাহের মধ্যে এটা আবার চালু করে দেব। বর্তমান পরিস্থিতিতে গাজীপুর থেকে যেসব গাড়ি ঢাকায় প্রবেশ করবে সেগুলো টঙ্গী বেইলি ব্রিজ ব্যবহার করে ও ঢাকা থেকে বের হতে আব্দুল্লাহ থেকে কামারপাড়া সড়ক ব্যবহার করতে হবে। সময় সংবাদ, গাজীপুর। পর্যটন মৌসুমের শুরুতে সৈকত শহর কক্সবাজারে বাড়ছে পর্যটকের আগমন। সাপ্তাহিক ছুটির দিনে এই সংখ্যা বাড়ে কয়েক গুণ। এতে দারুণ খুশি সৈকত পাড়ের ব্যবসায়ীরা। কক্সবাজারে যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করার দাবি পর্যটন সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পর্যটন মৌসুমের শুরুতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বাড়ছে পর্যটকের আগমন। প্রতিদিনই ভ্রমণ পিপাসুরা ছুটে বেড়াচ্ছেন পর্যটন স্পটগুলোতে। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সৈকতে ভিড় বেশি। সমুদ্রে আমার প্রথম জীবনে আসা, এটার উপলব্ধি আলাদা। আমরা অনেক ভালো অনুভব করতেছি, আর এখন শীতের আওয়াজ, এই জন্য আসছি বাচ্চা নিয়ে ঘোরার জন্য। অনেক ভালো লাগতেছে, এসে খুব ভালো লাগতেছে। সবকিছু মিলে মনে হচ্ছে এটা হচ্ছে পারফেক্ট টাইম ফর ভ্যাকেশন। পর্যটকের আগমন বাড়ায় খুশি সৈকত পাড়ের ব্যবসায়ীরা। তাদের আশা এবারের পর্যটন মৌসুমটা ভালো কাটবে তাদের। আমাদের ব্যবসা বাণিজ্য এখন থেকে মৌসুম থেকে শুরু ভালো যাচ্ছে, সামনে আরো ভালো যাবে। লকডাউনের কারণে আমাদের ব্যবসাটা অনেক খারাপ গিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ভরপুর মানুষ চলতেছে। কক্সবাজারে রয়েছে 4.5 শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজ। তবে যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করার দাবি পর্যটন সংশ্লিষ্টদের। আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং যদি যোগাযোগ ব্যবস্থাটা যদি আরেকটু ডেভেলপ হয়, তাহলে পর্যটকরা নির্বিঘ্নে তারা কক্সবাজার আসতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবে। তবে সেন্ট মার্টিনের জেটি সংস্কারের কারণে এখনো চালু হয়নি টেকনাফ সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচল। তারপরও ট্রলারে করে ঝুঁকি নিয়ে সেন্ট মার্টিনে যাচ্ছেন পর্যটকরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। করোনার ধাক্কা কাটিয়ে রোববার থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। প্রতি বেঞ্চে বসানো হবে 1 করে শিক্ষার্থী। এছাড়াও কেন্দ্রের বাইরে অভিভাবক জমায়েতে থাকবে কঠোরতা। শেষ পর্যন্ত পরীক্ষার আয়োজনে স্বস্তি অভিভাবকদের। ফেরদৌস লিপি রিপোর্ট। সীমিত পরিসরে সশরীরে ক্লাস, পরীক্ষা ও স্কুল উপস্থিতির মধ্য দিয়ে করোনাকালে 1.5 বছর ধরে ক্ষতিগ্রস্ত শিক্ষাজীবনকে স্বাভাবিক করতে সেপ্টেম্বরে খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। তবে স্কুলগুলোতে ছিল সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি পালনের কঠোরতা। এরই ধারাবাহিকতায় মহামারীর সংকটে দীর্ঘ বিরতিতে 14 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। করোনা সংক্রমণ মাথায় রেখে কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের। এক্ষেত্রে প্রতি বেঞ্চে বসানো হবে 1 শিক্ষার্থী। কেন্দ্রের বাইরেও 1 শিক্ষার্থীর জন্য 1 অভিভাবক উপস্থিতি নিশ্চিতে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এছাড়া শিক্ষা বোর্ডের আওতায় 60টি ভিজিলেন্স টিম কাজ করবে কেন্দ্রগুলোতে। আমাদের প্রথম কাজ হলো স্বাস্থ্যবিধি মানতে হবে। সম্মানিত অভিভাবকদেরকে আমরা বলেছি পরীক্ষা হলের বাইরে তারা যেন ভিড় না করে, কারণ ভিড় করলে সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে। স্কুলগুলো বলছে ইতিমধ্যে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা পাবলিক পরীক্ষা নেওয়াকে সহজ করবে। আমার স্টুডেন্টদেরকেও আমি এভাবে পরীক্ষা নিরীক্ষা করে এ পর্যন্ত ঢুকিয়েছি, এবং পরীক্ষার্থী যারা আসবে তাদেরকেও এইভাবে আমি থার্মোমিটার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তাপমাত্রা মেপে ঢুকাবো। আর দ্রুত ফল প্রকাশ করে নতুন শিক্ষাবর্ষ শুরু করার দাবি অভিভাবক ও শিক্ষার্থীদের। 3টে বিষয়ে পরীক্ষা হবে, পড়ার জন্য পর্যাপ্ত টাইম পেয়েছি এবং প্রিপারেশন আলহামদুলিল্লাহ খুব ভালো। আশা করি পরীক্ষাটা খুব ভালোই হবে। চাই যে ভালোভাবে পরীক্ষাটা হয়ে যাক। এখন এরপর আমরা যেন কলেজে উঠে আমাদের কলেজের কার্যক্রমটা যেন শুরু হয়ে যাক। পিছিয়ে যাওয়াটা যেন কভার করে দেয় আমাদের এই প্রত্যাশা, যাতে পিছিয়ে না যায়। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 1,61,138 জন পরীক্ষার্থী অংশ নেবে, যা গতবারের তুলনায় 17,048 জন বেশি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।
নতুন জীবন ফিরে পেয়েছে ইঞ্জিন বিকল হয়ে 6 দিন ধরে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা মাছ ধরা ট্রলার খাজা আজমিরের 17 মাঝি মাল্লা। শেষ পর্যন্ত নৌবাহিনী জাহাজ অনুসন্ধান তাদের জীবিত উদ্ধার করে কুতুবদিয়ার বোট মালিকের কাছে হস্তান্তর করেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 5 নভেম্বর থেকে সাগরে ভাসছিল খাজা আজমির নামের এই ট্রলারটি। ওই দিনে মাছ ধরতে কুতুবদিয়া থেকে সাগরে যান জেলেরা, কিন্তু ভাগ্য সহায় হয়নি। মাঝপথে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। সাগরে এই ধরনের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে আর নিয়ন্ত্রণে থাকে না, তখন ঢেউর তোলে ভাসতে থাকে ট্রলার। আর ভাসতে ভাসতে খাজা আজমির ট্রলারটিও কক্সবাজার উপকূল থেকে অন্তত 80 নটিক্যাল মাইল দূরে চলে যায়। মোবাইল নেটওয়ার্ক না থাকায় উদ্ধারের সহায়তাও চাইতে পারছিলেন না বোটে থাকা 17 জন মাঝি মাল্লা। ইতিমধ্যে জাহাজে থাকা পানি এবং খাবারও শেষ হয়ে যায়। সবশেষ বৃহস্পতিবার বিভিন্ন সূত্রে খবর পেয়ে নিখোঁজ জেলেদের সন্ধানে সাগরে অভিযান শুরু করে নৌবাহিনীর জাহাজ অনুসন্ধান। টানা 12 ঘন্টার অভিযানে বোটসহ নিখোঁজদের সন্ধান পায় জাহাজটি। প্রথমে তাদের প্রয়োজনীয় খাবার এবং চিকিৎসা দিয়ে সহায়তা করেন নৌবাহিনীর সদস্যরা। সবশেষ শুক্রবার বিকেলে অপর একটি বোটের সহযোগিতায় ইঞ্জিন বিকল হয়ে পড়া খাজা আজমিরকে টেনে আনা হয় কুতুবদিয়া উপকূলে। তাৎক্ষণিকভাবে তাদের বোট মালিকের কাছে হস্তান্তর করা হয়। অনেকটা নতুন জীবন ফিরে পেয়ে উচ্ছ্বসিত 6 দিন ধরে সাগরে ভাসতে থাকা এই 17 জেলে। আর তাদের সবার গ্রামের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়। কমল দে, সময় সংবাদ। নওগাঁয় হাটগুলোতে বেড়েছে আমন ধানের সরবরাহ। সপ্তাহ ব্যবধানে দামও বেড়েছে মন প্রতি 30 থেকে 40 টাকা। তবে এই দাম ধরে রাখতে সরকারের সাহায্য চাইলেন কৃষকরা। নওগাঁ থেকে আমার রকি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। ভোর থেকেই নওগাঁর সরস্বতীপুর হাটে ধান বেচতে ভিড় করেন কৃষকরা। শুক্রবার সরবরাহ বাড়ায় বেচাকেনাও ছিল জমজমাট। সপ্তাহ ব্যবধানে এই হাটে ধানের দাম বেড়েছে মন প্রতি 30 থেকে 40 টাকা পর্যন্ত। তবে আমনের দাম কিছুটা বাড়লেও চিনি আতপের দাম কমেছে মন প্রতি 50 থেকে 60 টাকা। মৌসুমের শুরুতেই ধানের ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরা। 7 মণ ধান নিয়ে আসলাম, 1040 টাকা বিক্রি করেছি। এই বাজারটা যাতে থাকে আর কি। এই ধানের দাম এখন আছে, এই দাম যদি থাকে তাহলে কৃষকের কিছু পড়তে আসবে, না হলে পড়তে আসবে না। ফসলের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। ধানের বর্তমান বাজার মূল্য প্রায় 1200 থেকে 1500 টাকা থাকলে এটা কৃষকের জন্য লাভজনক। ব্যবসায়ীরা বলছেন মিল পর্যায়ে মজুদ নিশ্চিত করতে চড়া দামে ধান কিনতে হচ্ছে তাদের। স্বর্ণা 5 ধান কিনা হয়েছে 1020 থেকে 30 টাকা, কাটারি ধান কিনা হয়েছে 1300 টাকা। বাজার বর্তমান বেশি আছে, কৃষকেরা খুশি। মিনিকেট ধানের দাম 1260, 70, 80 থেকে 1300 পর্যন্ত। পুরাতন ধানের সরবরাহ কমে যাচ্ছে, নতুন ধানের আমদানি পর্যায়ক্রমে বাড়ছে। জেলায় ছোট বড় 750 মিল পরিচালনায় 1200 ব্যবসায়ী ধান চাল সংগ্রহ করে থাকেন। চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে 27 টাকা কেজিতে 3 লাখ মেট্রিক টন ধান ও 40 টাকা কেজিতে 5 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল কেনার ঘোষণা দিয়েছে সরকার। নওগাঁ সরস্বতীপুর ধানের হাট থেকে এম আর রকি, সময় সংবাদ।